আমরা একটু বসে কথা বলি। বেশি সময় না, অনলি 10 মিনিটস। সময় নষ্ট হবে না, প্লিজ। চলো আবরার। আবরার না চাইতেও রাজি হলো। হঠাৎ এতগুলো বছর পর আজলানের এখানে আসার কারণ সে বুঝতে পারছে না। কাউন্টারের পাশে দাঁড়িয়ে কথা বলা নিরাপদ নয় বুঝতে পেরে সে তার অ্যাসিস্ট্যান্টকে দায়িত্ব বুঝিয়ে দিল। আমার শিফট শেষ হতে আরও আধা ঘন্টা বাকি। পেছনে স্টাফ রুমে চলুন, ওখানে কথা বলা যাবে। কিন্তু আপনার কোনো অযৌক্তিক কথা শুনতে আমি রাজি নই। কোনো অযৌক্তিক কথা বলবো না, চলো। স্টাফ রুমের এক কোণে দুটো প্লাস্টিকের চেয়ারে আর একটা ছোট টেবিল। আবরার একটা চেয়ার টেনে বসে আজলানকে বসার ইশারা করলো। আজলান বসার পর রুমের ভেতর কয়েক সেকেন্ড একটা থমথমে নীরবতা বিরাজ করলো। নীরবতা ভেঙে আবরারই প্রথম শক্ত গলায় বলল, বলুন কি বলতে চান। 10 মিনিট সময় দিয়েছেন, তার 1 সেকেন্ডও আমি বেশি দেব না। আজলান টেবিলের ওপর দুহাত রেখে কিছুটা ঝুঁকে বসলো। সে সোজা আবরারের দিকে তাকিয়ে কোনো ভনিতা ছাড়াই বলল, 9 মিনিট ঠিকানা লাগবে আমার। আজলানের কথায় চকিতে তাকালো আবরার। এক মুহূর্তের জন্য স্তব্ধ হলেও পরক্ষণেই তার চোয়াল শক্ত হয়ে উঠল। সে কঠোর কণ্ঠে কিছুটা বলতে যাবে, তার আগে আজলান থামিয়ে দিয়ে বলল, কুল, ঠান্ডা মাথায় কথা বলি। একটুতেই এত উত্তেজিত হওয়ার কিছু নেই। আবরারের মাথা ঠান্ডা হওয়ার পরিবর্তে আরো বেশি গরম হয়ে যাচ্ছে। এত কাহিনী হওয়ার পরও বলছে ঠান্ডা মাথায় কথা বলি। এ কি মানুষ? আপনি কিভাবে বলতে পারছেন ঠান্ডা মাথায় কথা বলার জন্য? আপনার কাছে নমিনের জীবন তুচ্ছ হলেও আমার কাছে আমার বোনের জীবন অনেক কিছু। 9 মিনিট জীবন আমার কাছে তুচ্ছ? তুচ্ছ কেন হতে যাবে? অবাক কণ্ঠস্বর আজলানের। আবরার তাচ্ছিল্যের সঙ্গে বলল, তুচ্ছ নয় বলছেন? আপনার মুখে এটা মানাই না ডক্টর আইলান। আজলান চোখ বুঝে নিজেকে শান্ত করে আবার বলল, ওকে, এক্সট্রা কথা না বলি। আমি জাস্ট যেটা জানতে এসেছি বা বলতে এসেছি সেটা জেনেই চলে যাব। আবরার নিজের কথা বজায় রেখে বলল, নমিনের ঠিকানা কেন? ওর কোনো খোঁজই আমি দেব না, আপনি আসতে পারেন। আজলান অসহায় চোখে তাকালো। সবাই তোকে ভুল বুঝেই বসে আছে। এখন কি করবে সে? সত্যিটা জানতে গেলে তো নাওমির মুখোমুখি হতেই হবে। সেই নমনীয় কণ্ঠে বলল, দেখো ভাই আবরার, আমার সত্যিই 9মির ঠিকানা দরকার। একটা বড় সড় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে এখানে। এত বছর পর এসে আপনার মনে হচ্ছে মিস আন্ডারস্ট্যান্ডিং? দেখো, পুরো বিষয়টা আমাকে বলতে দাও। আমাদের দুজনের মধ্যে ঝামেলা সৃষ্টি করা হয়েছে। কে করেছে, কেন করেছে জানি না, কিন্তু সে সফল হয়েছে, যেটা আমরা কেউই বুঝতে পারিনি এত বছর। উল্টো আমরা দুজনেই চরম নোংরা পরিস্থিতির শিকার হয়েছিলাম। এখন যখন বুঝতে পারছি, এটা কি সমাধান করা উচিত না? আবরার একটা তপ্ত শ্বাস ফেলে পিঠ সোজা করে বসলো। তার রাগ খুব একটা কমেনি। সে একইভাবেই বলল, কে কি করেছে না করেছে সেটা এখন আর আমার জানার বিষয় না। যখন নমি একা জীবন লড়েছে, যখন নমিকে সন্দেহ করেছেন, তখন আপনার এই সত্যি খোঁজার তাগিদ কোথায় ছিল? হুম? আজ সব শেষ হয়ে যাওয়ার পর এসেছেন সমাধান করতে। শুধু আমার দোষটাই দেখছো তোমরা, কিন্তু এখানে যে ষড়যন্ত্র হয়েছে সেটা কি তোমরা বুঝতে পারছো? আমি সর্বোচ্চ চেষ্টা করেছিলাম নমিকে বিশ্বাস করতে, কিন্তু সব এমনভাবে ঘেটে গেল। যাই হোক, যেটা গেছে সেটা বাদ। এখন সব ঠিক করার সময়। তুমি প্লিজ আমাকে হেল্প করো। আবরার নিজেও বুঝতে পারছে এখানে দুজনই পরিস্থিতির শিকার। নাওমি ওর বোন হওয়ার জন্য মায়া লাগছে ঠিকই, কিন্তু আজলান কম কষ্ট পায়নি। আর নাওমিও খোলামেলা কিছুই শেয়ার করেনি, কিন্তু ওর কথায় অনেক কিছু লুকিয়ে আছে, যেগুলো একমাত্র খোলামেলা কথা আলোচনায় উঠে আসবে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি আপনাকে শুধু একটা সূত্রে দিতে পারি, কিন্তু নমির ইচ্ছার বিরুদ্ধে আমি বা আপনি কেউ কিছু করতে পারবো না।
ও যদি আপনাকে ক্ষমা না করে তবে আমি ওর ভাই হিসাবে আপনাকে আর কোনোদিন ওর ছায়াও মারাতে দেব না। আপনি চেষ্টা করতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত নমি যা চাইবে সেটাই হবে। আজলান চট করে আশার দৃষ্টিতে তাকালো, যেন চাতক পাখির মেঘের সন্ধান পেয়েছে। সে ব্যাকুল হয়ে বলল, নমির ইচ্ছার বিরুদ্ধে আমি কোনো জোর করব না। আমি সেটা নিয়ে চিন্তা নেই, ওকে আমি রাজি করাবো। তুমি আমাকে ওর সন্ধানটা দাও। ওর বাসার ঠিকানা আমি দেব না। নমি এক বাচ্চা নিয়ে থাকে। এমনিতেই সোসাইটিতে ওদের এমনভাবে দেখা হয় যেন অপরাধ করে ফেলেছে, তাই এমন সময় একজন পুরুষের উপস্থিতি তারা ভালো চোখে নেবে না। আপনি যে ওর কে সেটা ওরা জানবে না। সো আপনাকে আমি অন্য ব্যবস্থা করে দিতে পারি। কি? নমি লিটন এরেলস কিন্ডার গার্ডেনে পড়াই। আপনি ওখানে যান। আজ দুপুর 1টায় ছুটি হবে। তবে হ্যাঁ, মনে রাখবেন কোনো জোর জবরদস্তি নয়, কোনো রাগারাগি করবেন না। আজলান দ্রুত উঠে দাঁড়ালো, ফোন হাতে নিয়ে বেরোতে বেরোতে বলল। থ্যাঙ্কস আবরার। এরপরই নাওমি আর আজলানের দেখা। আজলান এগুলো ভাবতে ভাবতে বাড়ি পৌঁছে গেল। অন্য দিনের চেয়ে হালকা লাগছে কিছুটা। এবার শুধু সবটা মিটমাট করার অপেক্ষা। নাওমি আর ওর খোলামেলা কথা বলতে হবে। দুজনের মধ্যে কথা না হলে কখনোই ঠিক হবে না। এদিকে নাওমি ঘরে আসার পর থেকেই কেমন শান্ত হয়ে আছে। সে জানে আজলান এত সহজে পিছিয়ে যাবে না। আদনানের কথা ভাবলেই কান্না পাচ্ছে তার। যদি তার ভয়গুলো সত্যি হয়, আজলান কি ছেলের খোঁজ পাওয়ার কারণেই ওর সামনে এসেছে? এখন নাটক করছে নিশ্চয়। আদনানকে ওর থেকে কেড়ে নিয়ে তারপর আগের মতো হয়ে যাবে। এই একটা মানুষ কিভাবে এতগুলো বছর পর হুট করে এসে তার গুছিয়ে নেওয়া শান্ত জীবনে আবার ওলটপালট করে দিতে পারে? নাওমির মনের পর্দায় একে একে ভেসে উঠতে লাগলো অতীতের সেই বিষাক্ত স্মৃতিগুলো, যেগুলো ভাবলে আজলানকে তার কাছে জঘন্য মনে হচ্ছে। কিন্তু একটাই চিন্তা, আজলান কেন ওদের কাছেই ফিরছে আবার? ও কি বিয়ে করেনি? ওর ভাবনার মধ্যে ওর অন্যায় টান পড়ল। নাওমির ভাবনার সুতো হুট করে ছিঁড়ে গেল। সে নিজের দিকে তাকিয়ে দেখলো ছোট্ট আদনান তার মায়াবী বড় বড় চোখ দুটো তুলে মায়ের ওড়না খামচে ধরেছে। নাওমি চিন্তা ভুলে হেসে ওকে কোলে নিয়ে আদুরে গলায় বলল, কি হয়েছে আমার আব্বুটার? আদনান তার কচি হাত দুটো দিয়ে নাওমির গলা জড়িয়ে ধরল। মায়ের কাঁধে ছোট্ট মাথাটা এলিয়ে দিয়ে আধো আধো বলে বলল, তুই আছে না? আসবে তো, টুহি খালামণি তো অফিসে গেছে বাবা। কাজ শেষ করে তোমার জন্য চকলেট নিয়ে একসাথে আসবে, কেমন? আজলান খুশি হয়ে মাথা তুলে হাততালি দিয়ে বলল। চকলেট। নাওমি ওকে ড্রয়িং রুমে নিয়ে প্লে ম্যাট বিছিয়ে ওকে বসিয়ে দিল। ওর কিছু খেলনা বের করে দিয়ে বলল, তুমি খেলো, আম্মু সুজি বানিয়ে তোমাকে খাওয়াবো, কেমন? আদনান খেলতে খেলতেই মাথা নাড়ালো। রান্নাঘর থেকে ড্রয়িং রুম দেখা যায়, যার কারণে নাওমির রান্না করতে আর আদনানকে দেখতে আলাদা শ্রম দিতে হয় না। নাওমি রান্না করছে আর আদনান খেলছে। নাওমি চুলার আঁচ কমিয়ে সুজির বাটিটা নাড়তে নাড়তে ড্রয়িং রুমের দিকে তাকালো। আদনান তার রঙিন পায়জন ম্যাটের ওপর বসে একটা খেলনা গাড়ি দিয়ে আনমনে খেলছে এবং তার মুখ দিয়ে পিপ পিপ আওয়াজ করছে। ছেলের এই নিষ্প্রাপ চঞ্চলতা দেখে নাওমির বুকটা জুড়িয়ে যায়। এই ছেলের জন্যই তো শক্ত হয়ে বাঁচতে শিখেছে। কিন্তু আজলানের কথা মনে পড়তেই বুকের ভেতরটা ধক করে উঠল। ওর কানে বাজছে আজলানের আকুল কণ্ঠে বলা একটাই কথা, আদনান আমার ছেলে, তাই না? একবার বলো প্লিজ। সে মনে মনে বলল, আমি কিছুতেই আদনানকে নিয়ে যেতে দেব না। কোন অধিকারে এখন ছেলেকে চিনতে এসেছে? আমি নূরজাহান নওমি, আর আগের মতো অসহায় দুর্বল মেয়েটা নই। নিজের সন্তানের জন্য আমি সেই সীমা পর্যন্ত লড়ব। নাওমি রান্না শেষে ড্রয়িং রুমে আসতেই দরজায় বেল পড়ল। কেন কেন বুকটা কেঁপে উঠল ওর। দরজার দিকে এগিয়ে পিপ হলে দেখলো বাইরে কে আছে। তুহিকে দেখে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে হাসলো। নিজের মানেই নিজেকে বলল, কিসের ভয় পাচ্ছিলি রে নওমি?
সে এখন কি করে আসবে? ধুর, মাথাটা গেছে। দরজা খুলতেই কাক বেঝা তুহিকে দেখে বলল, তুমি এভাবে ভিজলে কেন তুহি আপু? শখে ভিজেছি, সর সামনে থেকে। নাওমি চুপ করে সরে গেল। আড়ালে একটু হেসেও নিল সে। তুহি বৃষ্টি একদম পছন্দ করে না, আর একটু আগেই বৃষ্টি এলো আর তুহি ভিজে গেল। হা হা। তুহি ভেতরে যেতেই দেখলো আদনান ওর দিকে অবাক চোখে তাকিয়ে আছে। ও হাসতেই আদনান বলল, তুই বৃষ্টি। বলেই ফিসফিস করে হেসে দিল। তুহি আদনানের কথায় ওর নাক টেনে দিল। এমনি হলে আদনান ছুটে আসতো আর তুহি কোলে নিত। আর আজ এইটুকু আদরই থাক না হয়, দুজনকেই জ্বরে পড়তে হবে। নাওমি তোয়ালে এনে বলল, নাও মাথা মোছো। এই বৃষ্টিতে বের হতে গেলে কেন? এই সময়ে বৃষ্টি আসবে কে জানতো? হাসপাতাল থেকে বেরোনোর সময় আকাশ একদম পরিষ্কার ছিল। মোড়ে এসে রিকশায় নামলাম, আর ঠিক তখনই কোনো জানান না দিয়ে ধরফর করে নামলো বৃষ্টি। রিকশার হুড তুলতে তুলতে আমি অর্ধেক শেষ। আচ্ছা বসো। আদনানের জন্য সুজি রান্না করতে গিয়ে আমি সুজির হালুয়া করেছি, খাবে? নিয়ে আয়, এমনিতেও খিদে পেয়েছে খুব। আজ যা ব্যস্ততা গেল। নাওমি গিয়ে ওর জন্য এক বাটি নিয়ে এলো। নাওমিকে অদ্ভুত রকম শান্ত দেখে তুহির মনে খটকা লাগলো। মেয়েটাকে গত 3 বছর ধরে চেনে, সে একটু হলেও বুঝতে পারে। খেতে খেতে স্বাভাবিকভাবে বলল। আজকে কেমন গেল দিন? নাওমি চমকে উঠল হঠাৎ এই প্রশ্ন। সে আমতা আমতা করে বলল, কেমন যাবে? সব সময় যেমন যায়। তুহি কিছু বলতে গিয়ে থেমে গেল। হুট করে চোখ বড় করে একবার আদনানের দিকে তাকালো, আর একবার নাওমির দিকে তাকালো। নাওমি সেই দৃষ্টিতে দৃষ্টি না মিলিয়ে চোখ নামিয়ে নিল। তুহি সন্দেহের সুরে বলল, ব্যাপার কি বলতো, কি হয়েছে? কি হবে? আজ ডক্টর আজলান হাসপাতালে আসেনি, অথচ উনি ডিউটি বাদ দেওয়ার লোক না। তো আমি কি করবো এসব জেনে? তোর ওপর তো সন্দেহ হচ্ছে আমার। আজকে তোর বিহেভিয়ারও অদ্ভুত। আরে কি বলছো আপু? নমি, আমার কাছে লুকোনোর চেষ্টা করিস না। তোর ফেস রিড করতে আমার 1 সেকেন্ডও লাগবে না। নাওমি চুপ করে হাত মোচড়াচ্ছে। তুহি একইভাবে তাকিয়ে আছে। নাওমি ভাবছে বলবে কি বলবে না। তুহিকে বলা প্রয়োজন মনে হচ্ছে, কিন্তু তুহি যা জেদি, সে না ঝামেলা করে বসে। সে অনেক ভেবে মুখ খুলল। আজকে স্কুল থেকে আসার সময় হুম, উনি মানে আহিল এসেছিল। আজ ছুটির পর স্কুলের সামনে ও আমাদের রাস্তা আটকে দাঁড়িয়েছিল। নাওমি মুখে আজলানের নামটা শুনে তুহি যেন আকাশ থেকে পড়ল। তার চোখ দুটো চরক গাছ হয়ে গেল। সে তোয়ালেটা একপাশে ছুঁড়ে ফেলে দিয়ে ঝাঁঝালো গলায় বলে উঠল, হোয়াট? ডক্টর আজলান এখানে? ও কিভাবে তোদের স্কুলের ঠিকানা পেল? আমি জানি না। ও জানতে চাচ্ছিল আদনান ওর ছেলে কিনা। আমার খুব ভয় করছে তুহি আপু। ও যদি আদনানকে আমার থেকে কেড়ে নিতে চায়, এখন যদি ও জোর খাটায়, আমি কি করব? তুই ছোট না নমি, যে কেউ এসে তোকে ভয় দেখালেই তুই ভয়ে গুটিয়ে যাবি। ও যদি বাচ্চার খোঁজ পেয়ে নাটক করতে আসে, তবে ও আজলান জাওয়াতকে মনে করিয়ে দিবি সেই পুরনো কাণ্ড কারখানা। নিজেকে শক্ত কর নমি, লুকোচুরি করে কিচ্ছু হবে না। তোকে এবার মুখোমুখি দাঁড়িয়ে জবাব দিতে হবে। তুহি উত্তর দিয়ে অন্যমনস্ক হয়ে গেল। তার মনে হাজারটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। সে নিজের মুখ খোলেনি। তাহলে আজলান কিভাবে জানলো নাওমি এই স্কুলে পড়ায়? আর খুঁজেও যদি পায়, তাহলে আজলান কেন এত বছর পর এতটা ডেসপারেট হচ্ছে? নাওমির মতে আজলানের এমন আচরণের কোনো মানেই হয় না। আজলান অন্য কাউকে হয়তো পছন্দ করত। নাওমি ক্লিয়ার করে কিছুই বলেনি ওদের। এখন হঠাৎ আজলানের এই হন্যে হয়ে খোঁজার পিছনে নিশ্চয়ই বড় কোনো সূত্র আছে, যা তারা এখনো জানে না।
আসলেই কি ওদের বিচ্ছেদের আড়ালে কি আরও সত্যি আছে? এভাবে আর কতদিন আহিল? আহিল তার বিছানায় হেলান দিয়ে বসে কোলের ওপর ল্যাপটপটা নিয়ে এক মনে কি যেন দেখছিল। চুলগুলো একটু উস্কো খুস্কো। বিছানার কাগজপত্র, জামা কাপড় আর পড়ার টেবিলের ওপর খালি কফির মগটা অবিনস্তভাবে পড়ে আছে। তার মা এসে এসব দেখে দীর্ঘশ্বাস ফেলে তার অগোছালো রুমটা গুছিয়ে দিতে দিতে বলল কথাটা। আহিল এক পলক মায়ের দিকে তাকিয়ে আবার স্ক্রিনের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল। আহিলের মা হাতের ওপর কাপড় রেখে ওর দিকে তাকালো। এরপর তিনি ধীর পায়ে বিছানার পাশে এসে দাঁড়িয়ে বললেন, কিভাবে মানে? এই যে নিজের চারপাশে একটা দেওয়াল তুলে রেখেছিস, দিন নেই রাত নেই, শুধু হাসপাতাল আর নিজের এই ঘরের মধ্যে নিজেকে বন্দি করে রাখিস এভাবে। তোর বয়সের বাকি ছেলেদের দেখ, তারা কত ঘুরে বেড়াচ্ছে, জীবনটাকে উপভোগ করছে, আর তুই একটা বিষাদকে বুকে নিয়ে নিজের জীবনটাকে এভাবে শেষ করে দিচ্ছিস। কতদিন আর এভাবে থাকবি? আহিল থমকালো ঠিকই, কিন্তু মুখবিবর স্বাভাবিক রইল। নামির খোঁজ পাওয়ার কথা এখন জানালো না সে। বুকের ভেতর এক পলকের জন্য একটা চেনা যন্ত্রণা খেলে গেল, কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলে নিয়ে ল্যাপটপটা বন্ধ করে পাশে রাখলো। উঠে দাঁড়িয়ে বলল, আমি তো ভালোই আছি মা, কোনো কিছু তো আটকে নেই। আমার কাজ, আমার ক্যারিয়ার, আমার জীবন সব তো ঠিকঠাকই চলছে। তাহলে শুধু শুধু কেন এসব ভাবছো? মা এবার ছেলের পিঠে হাত রাখলেন। ওনার কণ্ঠস্বরটা অনেক বেশি নরম হয়ে এলো। মায়ের চোখে ফাঁকি দেওয়া এত সহজ নয় রে আহিল। তুই বাইরে যতই ভালো থাকার নাটক করিস না কেন, আমি জানি তোর ভেতরের ক্ষতটা এখনো শুকায়নি। কিন্তু বাবা, যা হয়ে গেছে তা তো আর ফিরে আসবে না। আমি জানি না তোদের মধ্যে কি হয়েছে, কেন হয়েছে, কিন্তু সময়টা তো ফিরে আনা সম্ভব নয়। বলতে বলতে থেমে গেলেন। এগুলো গত 3 বছর ধরে করা ওনার নিত্যদিনের আর্তনাদ। প্রথমে ছেলেটাকে ভুল বুঝেছিল, ভেবেছিল নামি চলে যাওয়ার পিছনে ছেলেটার কোনো হাত আছে, কারণ তারা তো দেখেছে আহিলকে কতটা ইগনোর করত, কতটা কষ্ট দিত। পরে ধীরে ধীরে ছেলের প্রতি নরম হয়ে গেল। মা হয়ে কতদিন আর রাগ করে রাখতে পারে। আবার যখন শুনলো নাওমি বাবার বাড়ি গিয়ে আহিল সেসব শুনেছে, তখন তিনি দোটানায় পড়ে গেল। নাওমিকে সে চেনে, কিন্তু নাওমির হঠাৎ নিরুদ্দেশ হওয়া তাকে ভাবাচ্ছিল। বর্তমানে ছেলের জন্য খুব করুণা হয়। আহিল কাবাট খুলে শার্ট বের করতে করতে বলল, আম্মু, আমি বাইরে যাব, তুমি খেয়ে নিও, আমি বাসায় খাবো না। আজ তো তোর অফ ডে, তাহলে কোথায় যাবি? হুট করে একটা কাজ পড়ে গেছে। বলে সে বেরিয়ে গেল। মিনিটের মধ্যে সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে তো গেল, কিন্তু কাজ হবে কি? বের হয়েই কাউকে ফোন দিল। আজকে স্কুল ছুটি। নাওমি তুহি বসে আছে, আদনান ঘুমোচ্ছে। মাঝে 2 দিন কেটে গেছে, আর আশ্চর্যজনকভাবে এই 2 দিনে আহিলের ছায়াও দেখা যায়নি। ওরা ধরে নিয়েছে, আহিল মেনে নিয়েছে যে নাওমি আর আদনানকেও পাবে না। হঠাৎ ভেতরের ঘর থেকে একটা চেনা ছোট্ট কান্নার মতো আদুরে আওয়াজ ভেসে এলো। আদনান উঠে গেছে নিশ্চয়ই। নাওমি মাত্রই রান্নাঘরে গেল, তাই তুহি ভেতরের রুমে গেল। আদনান বিছানার মাঝখানে বসে আছে, চোখ দুটো তখনও ঘুমে জড়ানো। এক হাত দিয়ে চোখ ডলছে আর কান্না করছে। তুহি এগিয়ে গিয়ে বলল, কিরে বিচ্ছু, কি হয়েছে? তুহির গলা শুনে পিটপিট করে তাকিয়ে আবার কান্না জুড়ে দিল। তুহি এগিয়ে ওকে কোলে নিয়ে বলল, কিরে, কাঁদিস কেন? কাঁদিস না বাপ, চল তোকে মুখ ধুয়ে দিই। আদনান তুহির কোল থেকে নামার জন্য ছটফট করতে শুরু করলো। তুহি ছাড়লে তো। তুহি ওকে আরও শক্ত করে জড়িয়ে ধরে ওর নরম গালে টুপ টুপ করে কয়েকটা চুমু খেলো। তারপর আদুরের গলায় বলল, কত বড় ঘুম দিয়েছে, তবুও ছটফট করছে দেখো। আদনান দরজার দিকে হাত বাড়িয়ে কান্না করতে করতে বলল। মা তুহি হতাশার সুরে বলল, ভালো মুডে চকলেট চাইলে তুই, আর খারাপ মুডে আম্মা। আদনান বুঝলো কি না কে জানে,
তবে চোখ পিটপিট করে বোঝার চেষ্টা চালালো। তুহি আদনানকে কোলে নিয়ে ড্রয়িং রুমে আসতেই আদনান নাওমিকে দেখে কোল থেকে নামার জন্য ছটপট করতে লাগলো। তুহি ওকে নামিয়ে দিলে মেঝোতে পা পড়তেই সে কুচকুচ করে হেঁটে গিয়ে নাওমির কোলের ওপর আছড়ে পড়ল। নাওমি হেসে ওকে জাপটে ধরে ওর পিঠে হাত বুলাতে বুলাতে বলল, আমার আব্বুর ঘুম শেষ? খালামণি উঠিয়ে দিয়েছে বুঝি? তুহি রাগ দেখানোর ভান করে বলল, তোর ছেলেই উঠে পুরো বাড়ি মাথায় তুলেছে, এখন খালামণির দোষ? মা ছেলে মিলে আমার সাথে ষড়যন্ত্র করছিস? নাওমি খিলখিল করে হেসে উঠল। মায়ের হাসি দেখে আদনানও হাসলো। সে মায়ের কোলে মুখ গুজে বলল। তুই পুষা। তুহি চোখ পাকিয়ে বলল, আমি পচা? যা, চকলেট দিব না, আমি একা একা খাবো। কথাটা শুনে সে চোখ দুটো গোল গোল করে নাওমির কোল থেকে মাথা তুলে তুহির দিকে তাকালো। ছোট্ট মাথায় বোধহয় হিসাবটা চট করে মিলে গেল। সে এবার নাওমির কোল থেকে নামার চেষ্টা করলো। নাওমি ছেড়ে দিতেই গুটি গুটি পায়ে তুহির কাছে গিয়ে পা জড়িয়ে ধরল। তুহি অন্যদিকে তাকিয়ে বসে রইল। তুহি ওকে কোলে নিচ্ছে না দেখে বহু কষ্টে সোফার উপরে উঠে কোলে বসলো জোর করে। তুহি তবু ওর দিকে তাকাচ্ছে না। আদনান কাঁদো কাঁদো মুখ করে নাওমির দিকে তাকালো। নাওমি ওদের দিকে তাকিয়ে হাসছে। এই দুইটাই পাগল। আদনান এবার নাওমির গলা জড়িয়ে ধরে মুখের সামনে তার টুকটুকে লাল ঠোঁট দুটো ফুলিয়ে এমন এক মায়াবী চাহনি দিল, যা দেখে যে কোনো পাষাণের মনও গলে জল হয়ে যেতে পারে। সেখানে তো তুহি। আদনানের চালাকি দেখে নাওমি হেসেই কুল পাচ্ছিল না। তুহি মুখ টিপে হেসে চট করে আদনানকে জড়িয়ে ধরল। চালাক বিচ্ছু, তুই তো পচা। তার কোলে জোর করে বসা হয়েছে, আবার ইমোশনাল ব্ল্যাকমেল করা হচ্ছে। তুহি নরম হয়েছে বুঝতে পেরে ওর দুই গালে হাত রেখে আদনান মিষ্টি হেসে বলল। তুই বালু। তুহি হেসে বলল, চকলেটের জন্য খালামণি এখন আবার ভালো হয়ে গেল, তাই না? দেখলি তোর ছেলের কাণ্ড। ছেলে আমার হলে কি হবে? কোলে পিঠে বড় তো তুমি করেছো, তাই তোমার মতো হয়েছে। তুহি মুখ বাঁকিয়ে সোফার আশেপাশে রাখা ওর হ্যান্ডব্যাগ থেকে ছোট্ট ক্যাডবেরি চকলেটের বার বের করলো। সেটা আদনানের চোখের সামনেই দোলাতেই বাচ্চার চোখ দুটো চকচক করে উঠল। প্যাকেটটা ছিঁড়ে ওর হাতে দিলে ও খুশি মনে খেতে শুরু করলো। চকলেটের শেষ অংশ খেয়ে এক টুকরো তুহির দিকে বাড়িয়ে দিয়ে বলল, কাউ তুই। তুহি হেসে খেলে নিল। তারপর বলল, হয়েছে, অনেক চকলেট খেয়েছিস, এবার চল কাজ করবি। কাজ করে খেতে হয়, বুঝেছিস? তুহি আদনানকে কোলে তুলে নিয়ে রান্নাঘরে চলে গেল। আদনান গোল গোল চোখে তাকিয়ে বোঝার চেষ্টা করছে। তুহি ওকে স্ল্যাবের উপর বসিয়ে সিঙ্কের দিকে ইশারা করে বলল, এই যে তোমার ফিডারগুলো জমে আছে, এগুলো ধুতে হবে। ফাও ফাও খাওয়া বন্ধ। আদনান তো ভারী খুশি। পানি নিয়ে খেলতে কার না ভালো লাগে। তুহি ওরা হাত ধরে বোতলের মধ্যে ঢুকিয়ে বোতলটা ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করার চেষ্টা করতে লাগলো। আদনান খিলখিল করে হাসতে শুরু করলে নাওমিও উপস্থিত হয় ওখানে। বোতলের ধোয়া শেষ হতেই তুহি ফিডারের নীল রঙের ক্যাপ আদনানের হাতের কবজির চুরির মতো গলিয়ে দিতে গেল। আদনান নিজের পুচকে হাত ঘুরিয়ে ঘুরিয়ে মহা আনন্দে পা দোলাতে দোলাতে আধো আধো বলে হাসতে হাসতে মোবাইলে দেখা ছড়া বলতে লাগলো। হাই আই ইউ হা হা। তুহি তো আদনানের এই নতুন ছড়া শুনে হেসেই খুন। সে আদনানের এই পাগলামিকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য নীল ক্যাপটা ওর কবজিতে আটকে দিয়ে ওর হাতটা ধরে ডুগডুগির মতো নাড়াতে নাড়াতে সুর মেলালো। ডবপট্টি ডবপট্টি ডবপট্টি। আদনান হেসে চিল্লিয়ে বলল, দাবুপুতি দাবুপুতি। নামি ওদের কাণ্ড দেখে বিড়বিড় করলো। পাগলা কারোর থেকে পালিয়ে এসেছে বোধ হয়। ও এগিয়ে এসে বলল, হয়েছে, থামো। কি শুরু করছো দুটো?
কাজকুলি। তোমার কাজ করা লাগবে না, নামো। না আ তুহি আপু, ওর ঠান্ডা লেগে যাবে তো। একটুতে ঠান্ডা লাগে না, বুঝেছিস? আদনান, নাম তো, ধোয়া শেষ। না চল, খেলবি না? ধরে বেঁধে ওকে নিয়ে আসলো। এরপর আদনানকে অর্ধেক নাস্তা খাইয়ে ঘরের বেল বেজে উঠল। নাওমি ভ্রু কুঁচকে বলল, এখন আবার কে এসেছে? আমি দেখেছি। তুহি উঠে পিপহল দিয়ে দেখে বলল। আবরার এসেছে। নাওমি আদনানের দিকে এক চামচ নাস্তা বাড়িয়ে দিয়ে বলল, ভাইয়া আসবে, আগে বলনি তো। জানি না, আমায়ও তো কিছু বলেনি। তুহি দরজা খুলতেই আবরার ভেতরে এলো। ভেতরে এসে থেমে আবার পিছনে ফিরে কাউকে ডাকলো। আসুন। তুহি ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। আবরারের এই কথাই নাওমিও তাকালো ওদের দিকে। হঠাৎ দরজার দিকে একজনকে ঢুকতে দেখে চমকে গেল ওরা। তুহি এক প্রকার চেঁচিয়ে বলল, আপনি? আবরার, ওনাকে কেন নিয়ে এসেছো? নামি চট করে দাঁড়িয়ে গেল, এক হাতে আদনানকে কোলে নিয়ে দূরে সরে গেল। আর কেউ নয়, ডাক্তার আজলান জাওয়াদ এসেছে। কিন্তু আবরার কেন ওনাকে এনেছে? কেন এসেছে? নিশ্চয়ই আদনানকে নিয়ে যেতে। এত ভাবনার মাঝে তুহির উচ্চ স্বর শুনতে পেল। সে আবরারের কাছে তুমুল তর্কে লিপ্ত হয়েছে, আর তার গলার আওয়াজ স্বাভাবিকের চেয়ে কয়েক পর্দা ওপরে চড়ে গেল। আবরার, তুমি নিজের জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলেছো? ওনাকে এই অবধি কেন এনেছো? আবরার ঠান্ডা মাথার মানুষ, সে ঠান্ডাভাবেই সব হ্যান্ডেল করতে চায়। এগিয়ে এসে বলল, তুহি, প্লিজ আগে চিকিৎসা বন্ধ করো, একটু শান্ত হও। কি শান্ত হব? তুমি বলতে পারো, কিন্তু আমি না। তুহি, ওদের মনে হয় এবার সামনাসামনি বসে কথা বলা দরকার। অনেক তো হলো, আর কতদিন এভাবে নিজের অতীত থেকে পালিয়ে বেড়াবে নওমি? তুহি রাগ সামলে বলল, তুমি কি ভেবে এসব করছো আমি জানি না। আমি বুঝতে পারছি নামির স্কুলের ঠিকানাও তুমিই দিয়েছিলে। এবার আজলানের দিকে তাকিয়ে বলল, আপনি কি কথা বলবেন আমি জানি না, কিন্তু নমিকে কোনো রকম কথা শোনানোর চেষ্টা করবেন না, আর না তো জবরদস্তি। আর যদি আদনানকে নেওয়ার চেষ্টায় থাকেন তাহলে এখান থেকে আসতে পারেন। আমি আদনানকে কেড়ে নিতে আসিনি। ও আমার নিজের রক্ত, নিজের সন্তান। ওকে নিতে চাইলে আমি সহজে নিয়ে যেতে পারতাম, কিন্তু জোর করার ইচ্ছে কিংবা মন মানসিকতা কিছুই নেই। আমি শুধু এত বছরের একটা ভুল বোঝাবুঝি মেটাতে চাই। তুহি তাচ্ছিল্যের হাসি হেসে বলল, হঠাৎ এত বছর পর আপনার এটা মনে হলো কেন যে এটা ভুল বোঝাবুঝি? কেনই বা মেটাতে ইচ্ছা হলো? আবরার আর নামি এতক্ষণ সবটা দেখছিল। এখন আবরার তুহিকে নামিয়ে দিল। আহ, তুমি থামো তো। ওদের সত্যি কথা বলা প্রয়োজন। পুরো বিষয়টা আমরা কেউই জানি না। হতেই পারে দুজনই পরিস্থিতির শিকার। যা মন চাই করো তুমি। বলে সে রুমের দিকে হাঁটা দিল। আবার নেমে পেছন ফিরে বলল, নমির ইচ্ছার বিরুদ্ধে যদি ওকে কোনো চাপ দেওয়া হয় সেটা ভালো হবে না। মাইন্ড ইট। হনহন করে চলে গেল ভেতরে। এদিকে আবরার ওর পেছন পেছন যেতে যেতে বলল, ভাই, আপনার জন্য তো এখনো আমার সংসার ভাঙতে বসেছে। আপনাকে সাহায্য করতে গিয়ে বউ আমারই হুমকি দিচ্ছে। আজলান না চাইতেও হাসলো একটু। আবরার যেতে যেতেই বলল, ভাই, নমিকে কোনো উল্টোপাল্টা কথা বলবেন না, জোর করবেন না কিন্তু। আবরার যেতেই আজলান ধীর পায়ে এগিয়ে গেল। নাওমি আদনানকে শক্ত করে চেপে ধরে রেখেছে। ভয়ে নাকি চিন্তায় জানা নেই, কিন্তু ওর গা হাত পা কাঁপছে। আজলান ওর অবস্থা বুঝতে পেরে বলল, নমি, নমি, প্লিজ একটু শান্ত হও। আমি আদনানকে কেড়ে নিতে আসিনি। আমি একটু কথা বলতে এসেছি। আমাদের মধ্যে যা হয়েছে এসব কেউ ষড়যন্ত্র করেছে। প্লিজ একটু ঠান্ডা মাথায় কথা বলি। নাওমি নিজেকে ধাতস্থ করে ঠান্ডা কণ্ঠে বলল,
আপনার সাথে কথা বলার মতো কিছু নেই। যা হয়েছে সবই কাঁচের মতো পরিষ্কার। প্লিজ, অনেক কিছু আমাদের আড়ালে রয়ে গেছে, যার কারণে এই দূরত্ব। নামিওর কথা শুনতে চাইছে না। আজলান একটা দীর্ঘশ্বাস ফেলে ওর সামনে এসে দাঁড়ালো। নামি আজলানের দিকে না তাকিয়ে আদনানকে আরেকটু নিজের সাথে মিশিয়ে নিয়ে মুখ ফিরিয়ে রইল। সে এই মুহূর্তে আজলানের কোনো কথাই শুনতে প্রস্তুত না। আজলান কিছুটা জোরের সুরেই অথচ অত্যন্ত নরম গলায় বলল,